হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0তে সকলকে স্বাগত। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো কোনো মৌলের পরমাণু সহজে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সে সম্পর্কে। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তো আমরা এই 4টি পয়েন্ট দেখে নেব, আজ ডিটেলসে আলোচনা করব না। আগের ভিডিওতে আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে, যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো প্রথমে কি আছে, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে n, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। এই l এর মান দ্বারা বিভিন্ন উপকক্ষকে প্রকাশ করা হয়। তো শুধুমাত্র আমরা দেখে নিই উপকক্ষগুলি কি কি। এস, পি আর ডি উপকক্ষ। আর এম এর প্রত্যেকটি মান এক একটি কক্ষকে নির্দেশ করে। আমরা এখানে শুধুমাত্র দেখে নেব কোন উপকক্ষগুলিতে কতগুলি কক্ষক আছে। এস উপকক্ষে আছে একটি কক্ষক, পিতে আছে 3টি, ডিতে আছে 5টি আর এফ উপকক্ষে আছে 7টি কক্ষক। 4 নম্বর পয়েন্ট কি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি যে প্রত্যেকটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, যে একটি ইলেকট্রন অপরটির বিপরীত। কি একটি যদি +½ হয় অপরটি হবে -½ এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি। তো এই 4টি জিনিস আমরা একবার রিভিশনের জন্য দেখে নিলাম। তো আজকের মূল যে টপিক সেটাতে চলে যাই। উপকক্ষগুলিতে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? প্রথম আছে এস উপকক্ষ। কক্ষক সংখ্যা আমরা কত দেখলাম? একটি। আর এখানে আমরা কি দেখলাম? প্রত্যেকটি কক্ষক এখানে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তো প্রথমে আমাদের আছে এস উপকক্ষে একটি কক্ষক, তার মানে এখানে কটি ইলেকট্রন থাকতে পারে? 1 গুণ 2 তার মানে 2টি। পি উপকক্ষ এখানে কক্ষক সংখ্যা হচ্ছে 3টি, তার মানে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 6টি। ডি উপকক্ষ এখানে আমাদের কক্ষক সংখ্যা হচ্ছে 5টি, তার মানে আমাদের সর্বাধিক ইলেকট্রন হচ্ছে 10। আর এফ উপকক্ষ এখানে কক্ষক সংখ্যা হচ্ছে 7টি। 7টি যদি কক্ষক সংখ্যা হয় তার মানে আমাদের সর্বাধিক ইলেকট্রন হবে 14টি। এরপর আমরা ইলেকট্রন বিন্যাসে চলে আসি। এখানে আমরা দেখে নিলাম এস উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2টি, পি উপকক্ষে 6টি, ডি উপকক্ষে 10টি আর এফ উপকক্ষে 14টি। তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই কক্ষগুলির উপকক্ষগুলিকে নিয়ে একটি সুন্দর স্ট্রাকচার গঠন করা আছে। তো এই স্ট্রাকচারকে আমরা কোণাকুণি তীরচিহ্ন দিয়ে কাটব। তাহলে আমরা কি দেখতে পাবো? প্রথমে আমাদের আসছে 1s, দ্বিতীয় ক্ষেত্রেও আসছে 2s, তৃতীয় ক্ষেত্রে আসছে 2p আর 3s, তৃতীয় ক্ষেত্রে 3p আর 4s, তারপর আসছে 3d, 4p আর 5s, তারপরে আসছে 4d, 5p আর 6s, পরবর্তীতে 4f, 5d, 6p, 7s। এখন আমাদের এস উপকক্ষে ইলেকট্রন সংখ্যা কত থাকে? 2টি। পি উপকক্ষে থাকে 6টি, এসে 2, পিতে 6, ডিতে থাকে 10, এসে 2, পিতে 6, ডিতে 10 আর এফে থাকে 14। 2
6 10 14 2 6 2 এরকম ইলেকট্রন থাকে। এখন আমরা কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই তীর চিহ্ন বরাবর নিচের দিকে নামবো, আর এটাতে আমরা তীর চিহ্ন বরাবর যাব ডান দিক থেকে বাঁ দিকে, যেদিকে আমাদের তীর চিহ্নের মুখ আছে সেদিক বরাবর। এখানে আমরা দেখে নিই 25-এর ইলেকট্রন বিন্যাসটা, তাহলে আমরা সহজেই বুঝতে পাবো। প্রথমে আছে 1s, কত হচ্ছে 2টি। তারপরে আছে 2s, তারপরে আছে 2p, তারপরে আছে 3s। তার মানে আমাদের কত হচ্ছে 3s পর্যন্ত? 6 4 10 12। তারপরে আছে 3p 18। তারপরে আছে 4s 20। বাকি থাকছে কটা? 5টা ইলেকট্রন, 25। তার মানে আমরা এবার যাব কিন্তু 3dতে, কিন্তু 3dতে আমাদের 10টি ইলেকট্রন থাকার কথা, এখানে আমাদের বাকি আছে 5টি। তার মানে আমাদের যে কটা ইলেকট্রন বাকি আছে সে কটা বসে যাবে 3d। এখানে এখানে ইলেকট্রন সংখ্যা আমার দেওয়া হয়নি। এটাই হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। 25 ইলেকট্রন পরমাণু বিশিষ্ট কোনো 25 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই। এরপর আমরা 17টা একবার দেখে নিই। 17 1s2 2s2 2p6 3s2, কটা হলো? 2 আর 2 4 6 10 12। বাকি থাকছে কটি? 5টি। তার মানে আমরা এবার 3s-এ এসে থামলাম, তার মানে আমরা এবার কোথায় যাব? 3p-তে যাব। তার মানে 3p-তে থাকে ইলেকট্রন 6টি, কিন্তু আমাদের হাতে আছে কটি? 5টি, তাই 5টি ইলেকট্রন বসে যাবে। এটাই হচ্ছে 17-এর সঠিক ইলেকট্রন বিন্যাস পরমাণু বিশিষ্ট কোনো মৌলের। আর দুটি পরমাণু দেখে নিই আমরা। 27-এ দেখে নিই। 27 1s2 2s2 2p6 3s2 3p6, কটা হলো? 6 6 12 14 16 18। কোথায় এসে থামলাম? 3p। এরপর যাব 3d-তে। 3p-তে থামলাম, তার মানে এখানে এখন একটি বাকি আছে। তার মানে 4s2, কটা হলো যেন? 6 আর 6 12 13 14 15 16 17 18 19 20। বাকি আছে 7টা। এরপর আমরা যাব 3d-তে। 3d-তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, বাকি আছে আমাদের 7টা। তার মানে 3d 7। এটা হয়ে গেল। তো এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। এইভাবে আমাদের প্রত্যেকটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হয়, কিন্তু এর একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটির নীতি। এটা আমরা একবার দেখে নিই। এই নীতিতে কি বলা হয়েছে? একটি নির্দিষ্ট উপকক্ষ, মনে করুন উপকক্ষ পি, এর কটা কক্ষক আছে? 3টি কক্ষক। 3টি কক্ষে কটি ইলেকট্রন ধরতে পারে? সর্বোচ্চ 6টি। আমরা 2টি ইলেকট্রনের ক্ষেত্রে দেখি। এটা হচ্ছে পি উপকক্ষের ক্ষেত্রে 2টি ইলেকট্রন, প্রথমটা যাবে এভাবে, দ্বিতীয়টাও যাবে
এগুলোকে আমরা ঘড়ির কাঁটার দিকে ধরবো। এই যে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা আমাদের আগের ভিডিও অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা এখানে ডিটেলসে বোঝানো আছে। যদি ভিডিওটা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এরপর আমরা পি উপকক্ষের ক্ষেত্রে 3টে ইলেকট্রনের জন্য দেখব। 3টে ইলেকট্রন, তার মানে প্রত্যেকটিতে একটি করে যাবে। এরপর আমরা এটা 3টে ইলেকট্রনের জন্য হলো, 4টি ইলেকট্রনের জন্য একবার দেখে নেব। প্রথমে প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন ঢুকবে, কিন্তু এটা ভর্তি হয়ে গেল। আমরা একটু আগে কি দেখলাম, প্রত্যেকটি কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকে, তার মানে এখানে আরও একটি করে ইলেকট্রন ঢুকতে পারবে। একটি আমাদের বাকি আছে, তার মানে এটা প্রথম কক্ষকে ঢুকে গেল। এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় প্রথমটা, এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ একটি যদি +½ হয় আর একটি হবে -½ তাহলে হুন্ডের মাল্টিপ্লিসিটি নিত্যতা কি? একটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে, আর এদের ঘূর্ণনের দিক একই হবে। এই 3টে ভর্তি হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখলাম পি উপকক্ষের ক্ষেত্রে 4টি ইলেকট্রনের জন্য যে গঠন কি ছিল, গঠনটি এই। যখন আমাদের এটা আমরা একটু পরে দিচ্ছি, এখানে আমাদের ডি উপকক্ষক আছে 2, 3, 5টি। আমাদের এই এখানে আমরা 4টি ইলেকট্রনের জন্য করছি। 3টি ইলেকট্রন ভর্তি হওয়ার পর একটি তো এখানে ঢোকার কথা, কিন্তু এখানে ঢুকবে না, এটা পুরোটাই ভর্তি হয়ে যাবে। মানে যদি এখানে 7টি ইলেকট্রন দিয়ে আমরা করি তাহলে পরপর আর একটি করে ইলেকট্রন এই কক্ষগুলিতে হবে, অর্থাৎ মোট 6টি ইলেকট্রন ভর্তি হওয়ার পর বাদবাকি একটি ইলেকট্রন এখানে যাবে। আমরা যখন 16টা ইলেকট্রন নিয়ে করব তখন এখানে 6টি ইলেকট্রন ভর্তি হবে, তারপর এখানে আবার একটি করে ভর্তি হতে থাকবে। এখানে 5টি গেল, আরেকটি ইলেকট্রন পাশে ভর্তি হতে থাকবে, মানে এখানে 10টি ভর্তি হবে। প্রথমে এই পি কক্ষক সম্পূর্ণভাবে ভর্তি হওয়ার পর ডি কক্ষকে ইলেকট্রন আসবে। এটাই হচ্ছে হুন্ডের নীতি। তো এই নীতি অনুসারে আমরা কয়েকটি ইলেকট্রন বিন্যাস দেখে নিই। দেখব 29 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কি হতে পারে। প্রথমে যে নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস করছিলাম সেই নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2 2s2 2p6 2p6, তারপরে আসছে 3s2 3p6 3p6, তারপরে আসছে 4s2। বাকি থাকছে আমাদের কটা ইলেকট্রন? বাকি থাকছে 6 × 12 13 14 15 16 17 18 19 20। বাকি থাকছে আমাদের 9টা, তার মানে 3d এখানে আমাদের 9টা হবে, কিন্তু একটা ব্যতিক্রম আছে। আমাদের এটা তো শর্টকাট নিয়ম যখন ইলেকট্রন বিন্যাস করব, কিন্তু আমাদের আমরা যখন দেখব তখন আমরা দেখতে পাচ্ছি এই 3 এই কক্ষটা 4 কক্ষের আগে আছে, তাহলে এই 3d কক্ষটা সম্পূর্ণ 3 এই কক্ষকে যে কটি উপকক্ষ আছে সেই উপকক্ষগুলি সম্পূর্ণরূপে ভর্তি হবে, তারপর 4 কক্ষে ইলেকট্রনগুলি যাবে। তার মানে এখানে একটি ইলেকট্রন এখনও খালি আছে, তাহলে এটা যখন সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যাবে তারপর ইলেকট্রন যাবে, তার মানে এটা ভর্তি হতে গেলে এখানে 10 হবে, আর বাকি থাকবে একটি, সেটা যাবে 4s-এ। তার মানে এর সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এটা যখন আমরা গুছিয়ে লিখব তখন কি হবে?
1:2:2, 2p6, 3:2, 3p6, 3d10, 4s1। এটাই হচ্ছে এর সঠিক ইলেকট্রন বিন্যাস 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের। তো এই হলো হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। আর আগে আমরা দেখলাম এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। তো এই হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি অনুসারে আরেকটি দেখে নিই, 24। প্রথমে আমরা যেভাবে ইলেকট্রন বিন্যাস করছিলাম সেভাবে করি। 1:2, 2s2, 1:2:2, 2p6, 3s2, 3p6, 18টা হলো, কোথায় এসে থামলাম, 3p6, তার মানে 4s2, 20টা হলো, আর বাকি থাকছে 4টি। তার মানে এবার যাব আমরা 3d-তে, 3d4। হুন্ডের মাল্টিপ্লিসিটির নীতি অনুসারে কি, প্রথমে তৃতীয় কক্ষ এর ইলেকট্রন রূপকক্ষের প্রত্যেকটা কক্ষগুলি ভর্তি হবে। তার মানে এখানে আরেকটি জিনিস, যে উপকক্ষগুলি অর্ধপূর্ণ অবস্থায় খুবই সুস্থিত, এছাড়া পূর্ণ অবস্থায় আরও বেশি সুস্থিত হয়। তার মানে এখানে অর্ধপূর্ণ হতে গেলে আরেকটি ইলেকট্রন বাকি আছে। তো এটি এই 3d কক্ষটি সবসময় চাবে যে এটি অর্ধপূর্ণ হোক। তার মানে এটি অর্ধপূর্ণ হওয়ার পর বাকি যে ইলেকট্রন সেটা যাবে 4 কক্ষে। তার মানে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। এটাই আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস। তো এই হলো ইলেকট্রন বিন্যাস। এরপরে একটি কোশ্চেন দেওয়া আছে, 42 আর 77 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। এই ইলেকট্রন বিন্যাস দুটি আমি আজ দেখাবো না, এটা আপনারা কমেন্ট বক্সে আমাকে এর অ্যান্সার জানাবেন। তো পরবর্তী দিন আমি এর অ্যান্সারটি বলে দেব। তো বন্ধুরা, আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।